সরল স্পন্দন গতি কাকে বলে, এই সংজ্ঞাগুলো পরীক্ষার জন্য এগুলা এগুলা জানা থাকা দরকার, এগুলো পরীক্ষায় আসে। আর তাছাড়া যেমন পর্যায়বৃত্ত গতি কাকে বলে, যেমন বলছে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই ভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলে। অর্থাৎ যে গতি নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্ত হয়, অর্থাৎ যে গতি নির্দিষ্ট সময় পর পর একই রূপ ধারণ করে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলে। এরকম নানাভাবে আমরা পর্যায়বৃত্ত গতিকে সংজ্ঞায়িত করতে পারি। এরপরে সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। সরল স্পন্দন গতি হলো, সরল স্পন্দন গতির ডেফিনেশন হলো যে যে গতি সরল রেখায়, যে পর্যায়বৃত্ত গতি সরল রৈখিক এবং যে গতির ক্ষেত্রে আচ্ছা, এই তোমাদেরকে মনে হয় না এই ডেফিনেশন গুলা দিবে, এই ডেফিনেশন গুলা এরকম ভাবে না, তোমাদেরকে গতির প্রকৃতি গুলা বুঝতে বলা হচ্ছে। সরল স্পন্দন গতির ডেফিনেশন আছে, আলাদা স্পেসিফিক ডেফিনেশন আছে, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে গেলে শিখবা। তো তোমাদেরকে এইভাবে বলে নাই যে বস্তুটি একবারে ধীরে ধীরে শুরু করে গতিশীল, ধীরে ধীরে গতিশীল হয়, স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয়, কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ গতিতে পৌঁছায়, তখন গতিটি কমতে থাকে, গতি কমতে কমতে এটি এক সময় থেমে যায় এবং একটি গতিপথ পরিবর্তন করে বিপরীত দিকে গতিশীল হয়। মানে হলো সরল ছন্দিত গতি বলতে আমরা এই ধরনের গতিকে বুঝি। এই ধরনের গতি যে মনে করো এইভাবে 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 কাঁপতেছে, এটা হচ্ছে সরল ছন্দিত গতি। এই ধরনের গতিকে আমরা সরল ছন্দিত গতি বলি। বুঝতে পারছো? এই যে কলমটা যে গতি দেখাচ্ছে এটা হচ্ছে সরল ছন্দিত গতি। সরল ছন্দিত গতির একটা সংজ্ঞা দেওয়া হয়, সেটা হলো যে এটা যদি সরল ছন্দিত গতির সাম্যাবস্থান হয়, এটা যদি সাম্যাবস্থান হয় তাহলে সাম্যাবস্থান থেকে কণাটা যত দূরে যাবে ততই কণাটার মধ্যে পেছন দিকে প্রত্যাবর্তনী বল, অর্থাৎ কণাটাকে থামায় দেওয়ার জন্য বলটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কণাটা একসময় থেমে যাবে। এই থেমে যাওয়া কণাটা আবার উল্টা দিকে আসতে শুরু করবে, আস্তে আস্তে আবার যখন কণাটা এদিকে যাবে ততই এটাকে পেছন দিকে টানা হবে, পেছন দিকে ঠেলা হবে এবং একসময় কণাটা থেমে যাবে, এরকম ভাবে কণাটা চলতে থাকবে। তো এই সরল ছন্দিত গতিকে এইরকম একটা সমীকরণ দিয়ে প্রকাশ করা হয়, f ইকুয়ালস টু মাইনাস kx। এই যে সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে সরল ছন্দিত গতির সমীকরণ। অর্থাৎ বস্তু কণা, যে বস্তু কণাটা সরল ছন্দিত গতিতে চলতেছে সে বস্তু কণার উপর ক্রিয়াশীল বল f, এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে তার সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। বুঝছো? তোমরা সরল ছন্দিত গতির ডেফিনেশন এরকম ভাবে লিখতে পারো যে যে সরল ছন্দিত গতিতে কম্পমান কণার উপর প্রত্যাবর্তনী বল সাম্যাবস্থা হতে কণার সরণের সমানুপাতিক এবং সরণের বিপরীতমুখী। এটা হচ্ছে সরল ছন্দিত গতি সম্পর্কিত, এটা ডেফিনেশন সম্পর্কিত একটা কথা, যে সরল ছন্দিত গতিতে কম্পমান কণার উপর প্রত্যাবর্তনী বল, বা এখানে প্রত্যাবর্তনী বল না বলে কণার উপর বল বলতে পারি, সরাসরি বল, ক্রিয়ারত বল, কণার উপর ক্রিয়ারত বল। এখন সরণের বিপরীতমুখী হওয়া মানে কি? এটা যদি সাম্যাবস্থান হয় তাহলে আমরা সরণটাকে হিসাব করি সাম্যাবস্থান থেকে। কণাটা যখন এইখানে, তখন সাম্যাবস্থান থেকে সরণ হচ্ছে এতটুকু, তাহলে সরণের দিক কিন্তু এইদিকে, এখান থেকে নিয়ে এই সরণের দিক কিন্তু এইদিকে। তাহলে এই বিন্দুতে যখন কণাটা থাকবে তখন তার মধ্যে এইদিকে বল প্রযুক্ত হবে, এখানে যখন থাকবে তখন এইদিকে বল প্রযুক্ত হবে, এখানে যখন থাকবে তখনও বল এইদিকে, এখানে যখন থাকবে তখন এইদিকে বল প্রযুক্ত হবে। এখন কণাটা যখন এইদিকে চলে আসবে, যখন এরকম যেতে 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 যেতে
বিপরীতমুখী বলের কারণে কণাটা একসময় থেমে যাবে। এই থেমে থাকা অবস্থায়ও কিন্তু কণাটার সরণ কিন্তু এতটুকু। এটাকে আমরা যদি বলি এক্স, এটাকে এই সরণের পরিমাণটাকে যদি আমরা এ বলি, এটা হচ্ছে সর্বোচ্চ সরণ। এইখানেও কিন্তু এ এর দিক কিন্তু এদিকে, এ কিন্তু একটা ভেক্টর। আমরা যদি চিন্তা করি এখান থেকে এখান পর্যন্ত সাম্য অবস্থান থেকে এ এর দিক কিন্তু এইদিকে, তাহলে এই বিন্দুতে কণার উপর বল ক্রিয়া করবে এদিকে, এবং কণাটা যখন এইদিকে আসতেছে তখনও কিন্তু এখানে পৌঁছা পর্যন্ত কিন্তু কণার একটা পজিটিভ সরণ থাকতেছে, অর্থাৎ কণাটা যতক্ষণ ধরে এই দিকে থাকবে, এই পাশে থাকবে, ততক্ষণ পর্যন্ত পজিটিভ সরণ। আর যখন কণাটা এখান থেকে এইদিকে ফিরতে থাকবে, এটা হচ্ছে এখানে হচ্ছে নেগেটিভ সরণ। তো এই নেগেটিভ সরণের ক্ষেত্রে কণাটার মধ্যে যতক্ষণ পর্যন্ত কণাটা এই পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত বল এদিকে ক্রিয়া করবে, এফ এদিকে ক্রিয়া করবে। দেখো এফ ডান দিকে মানে পজিটিভ, আর এফ বাম দিকে মানে নেগেটিভ। এইখানে এফ, এই এই সবটা জায়গার মধ্যেই বলটা এদিকে ক্রিয়া করবে। তাহলে এটা হচ্ছে পজিটিভ এফ আর এটা হচ্ছে নেগেটিভ এফ, অর্থাৎ সরণ এবং বল পরস্পর বিপরীতমুখী। এটা হচ্ছে সরল ছন্দিত কণার গতির বর্ণনা আর কি। স্প্রিং এ দুলিয়ে দেওয়া একটা বস্তু, একটা স্প্রিং এর মধ্যে একটা বস্তুকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে বস্তুটা এরকম এরকম ভাবে জাম্প করতে থাকবে। এটাকে বলছে এটা একটা সরল ছন্দিত গতি। তোমাদেরকে সরল ছন্দিত গতি সম্পর্কে কিছু উদাহরণ বলা যেতে পারে, বলতে পারে। এমন একটা গতি বর্ণনা দিয়ে বললো যে গতিটা কি ধরনের গতি, পর্যায় গতি, সরল ছন্দিত গতি। যেমন সকল সরল ছন্দিত গতি কিন্তু পর্যায় গতি, এটাও একটা কথা, এটা রিমার্ক হিসাবে লিখে নাও। আমরা লিখবো যে সকল সরল ছন্দিত গতি পর্যায় গতি, পর্যায় গতি, কিন্তু সকল পর্যায় গতি, পর্যায় গতি, পর্যায় গতি সরল ছন্দিত গতি না, গতি নয়। যেমন তোমার মাথার উপরে ফ্যান ঘুরতেছে, এখন ফ্যান তো এরকম ভাবে ঘুরে, তো ফ্যানের গতি, ফ্যান যখন একটা নির্দিষ্ট স্পিডে ঘুরতে থাকে তখন সেই গতিটা পর্যায় গতি, ফ্যানের গতির একটা পর্যায় গতি। কিন্তু এটাকে আমরা সরল ছন্দিত গতি বলতে পারবো না, ঠিক আছে? তাহলে সরল ছন্দিত গতি এক ধরনের পর্যায় গতি, যেটা এরকম দোল গতি। সরল ছন্দিত গতি হলো এক ধরনের দোল গতি, সরল ছন্দিত গতি হচ্ছে এক ধরনের দোল গতি। দোল গতি এটাকে বলা হয় যে ক্ষেত্রে একটা বিন্দু থেকে ডানে বামে দুলতে থাকে, মানে একটা বিন্দুর এই পাশে থাকে গতির কিছুটা সময়, আবার এই বিন্দুর অপর পাশে থাকে গতির বাকি সময়টা, এটাকেও বলে দোল গতি। আচ্ছা, এরপরে এখানে স্কেলার ও ভেক্টর রাশি সম্পর্কে বলা হয়েছে। স্কেলার ভেক্টর রাশি, যে রাশির দিক আছে সেটাকে আমরা ভেক্টর রাশি বলি, যে রাশির দিক নাই শুধু মান আছে সেটাকে আমরা স্কেলার রাশি বলি। যেমন সরণ হচ্ছে একটা দিক রাশি, যেমন এই যে এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, এ থেকে বি বিন্দুতে সরণ হচ্ছে এ বি, এ থেকে সি বিন্দুতে সরণ হচ্ছে এসি। সরণ বলতে আমরা আদি বিন্দু এবং শেষ বিন্দুর সংযোজক সরল রেখাটার দ্বারা আমরা সরণকে বুঝবো। এই সরণ হচ্ছে একটা দিক রাশি। কিন্তু আমরা যদি বলি দূরত্ব কত, এ থেকে বি বিন্দুতে অতিক্রান্ত দূরত্ব কত, তখন আমাদের এই বাঁকা পথটাকে হিসাব করতে হবে, বুঝছো? তখন আমাদের এই বাঁকা পথটাকে হিসাব করতে হবে। যদি বলা হয় এ থেকে সি বিন্দুর গতিপথের দূরত্ব কত, গতিপথের দৈর্ঘ্য যেটা, সেটা একটা স্কেলার, ঠিক আছে? যদি আমরা এ থেকে সি বিন্দুতে যেতে তাকে কত দূরত্ব অতিক্রম করতে বলা হয়েছে, তখন আমরা এই যে 1 2 3 এরকম যদি মিটারে হিসাবগুলো করা হয়ে থাকে, তাহলে আমরা বলবো এ থেকে সি বিন্দুতে যেতে 6 মিটার দূরত্ব অতিক্রম করা হয়েছে, কিন্তু এ থেকে সি বিন্দুতে যেতে সরণ হয়েছে কতটুকু, সরণ হয়েছে পসিবলি, এটা যদি 1 মিটার হয় তাহলে এটা 1.3 অর 1.4 এরকম একটা কিছু হবে। এ থেকে বি বিন্দুতে সরণ কত, 1 2 3, পসিবলি 3 মিটার, যদি এগুলো 1 মিটার করে এক একটা স্কেল হয়, ঠিক আছে? এটা হচ্ছে সরণ এবং দূরত্ব, বিন্দুর দূরত্ব দুইটা আলাদা জিনিস, এটা এখানে বোঝানো হয়েছে। এরপরে ঠিক এই যে দ্রুতি এবং বেগ ব্যাপারটার মধ্যে, এটা হলো স্কেলার আর এটা হলো ভেক্টর। দ্রুতি হলো স্কেলার, আমরা বলি যে দ্রুতি যেটা
দ্রুতি সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত পথের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়, এটা হলো দ্রুতি। আর বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। ঠিক আছে, কাজে অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করলে আমরা পাই দ্রুতি। এটাকে এটা এটা ইংরেজিতে বলে স্পিড, আর এটাকে বলে ভেলোসিটি। এই স্পিড হচ্ছে স্কেলার, স্কেলার, আর ভেলোসিটি হচ্ছে ভেক্টর। ভেলোসিটি মানে হচ্ছে সরণ বাই সময়। বেগের মাত্রা যেহেতু যেহেতু সরণও তো এক ধরনের দূরত্বই, সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে দূরত্ব, কাজে বেগের মাত্রা আর দ্রুতির মাত্রাটা সেম হয়। যেমন গড় বেগ বলতে আমরা মোট সরণ বাই সময় বুঝি গড় বেগ। আচ্ছা, এখানে বলছে দ্রুতি, বেগ আর দ্রুতির মাঝে সম্পর্কটা ভালো করে বোঝার জন্য আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে। এটা বলছে যে এটা যদি এরকম ভাবে ঘুরতে থাকে তাহলে প্রতিটা মুহূর্তে তুমি যদি এটাকে সুতায় বেঁধে ঘুরাও তাহলে যে কোনো পথে তার দ্রুতির মান সেম। কিন্তু আমরা যদি বলি তার বেগের মান কি হবে, বেগের মান আমরা বুঝাই যদি এখানে যদি আমরা পাথরটা এইখানে থাকা অবস্থায় যদি হঠাৎ করে রশিটা ছেড়ে দেওয়া হয় তাহলে পাথরটা এরকম ভাবে এইদিকে ছিটকে পড়বে। পাথরটা এখানে থাকা অবস্থায় পাথরটা এইদিকে ছিটকে পড়বে, এখানে থাকা অবস্থায় পাথরটা এখানে ছিটকে পড়বে, তাহলে পাথরটা এখানে থাকা অবস্থায় এদিকে ছিটকে পড়বে। তার মানে হলো যে এটার গতিপথের প্রত্যেকটা বিন্দুতে তার বেগ ভিন্ন ভিন্ন। কেন ভিন্ন ভিন্ন? কারণ বেগের দিক ভিন্ন ভিন্ন। বৃত্তাকার পথে যখন একটা কণা চলতে থাকে, যদি সমান সময়ে সমান পথ অতিক্রম করে, সমান সময়ে এই পথগুলো যদি সমান সমান হয় তাহলে এটাকে আমরা সমদ্রুতি বলি, সমদ্রুতি বলি। কিন্তু এটাকে সমবেগ বলতে পারবো না, এটা সমবেগ নয়। ঠিক আছে, এই ধরনের গতিকে আমরা সমবেগ বলতে পারি না। কেন? কারণ প্রতি মুহূর্তে বেগের দিক পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে বেগ যেহেতু একটা ভেক্টর, কাজেই অসমবেগ মানে হচ্ছে বেগের মান অথবা দিক দুইটার যে কোনো একটা পরিবর্তন হলেই সেটাকে আমরা অসময় বেগ বলতে পারি। ঠিক আছে, আচ্ছা তারপর এই যে এটাই বলছে পাথরটিকে হঠাৎ ছেড়ে দিলে কি সেটা সমবেগে এবং সমদ্রুতিতে যাবে, সমবেগ এবং সমদ্রুতিতে যাবে। আচ্ছা, একটা জিনিস হলো বেগ যদি সমবেগ হয় তাহলে সেটা সমদ্রুতি হতে বাধ্য। যেমন পাথরটাকে যদি হঠাৎ করে ছেড়ে দেই তাহলে এটা সোজা পথে চলে যাবে, তখন সেটাকে আমরা সমবেগ বলতে পারবো। কিন্তু এখানে বোঝা যায় যে মাথার উপর থেকে যখন ঘোরাচ্ছি পাথরটা পড়ে গেলে তো এরকম ভাবে আস্তে আস্তে মাটিতে পড়ে যাবে, কাজে সেটাকে আমরা সমবেগ বলতে পারবো না। ঠিক আছে, এটা প্রশ্ন হচ্ছে হঠাৎ ছেড়ে দিলে সোজা সমবেগ বা সমদ্রুতিতে ছুটে যাবে, কিন্তু বাতাসের ঘর্ষণ মাধ্যাকর্ষণ বল এসব যদি না থাকতো তাহলে সমবেগে যেত। কিন্তু এই যে বললাম যে যাবে না, এটার কারণ হলো বাতাসের ঘর্ষণ আছে, মাধ্যাকর্ষণ বল আছে, এগুলোর কারণে বলের কারণে ত্বরণ হবে, ত্বরণ বেগের মানকে পরিবর্তন ঘটাবে। ঠিক আছে, এরপরের যে টপিক সেটা হচ্ছে ত্বরণ এবং মন্দন। ত্বরণ এবং মন্দন, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, ত্বরণ আমরা বলি বেগের পরিবর্তনের হার। এই চ্যাপ্টারের সূত্রগুলা কি জানা আছে? আমি একবার একটু এটার সূত্রগুলা সম্পর্কে বলি। যেমন বলা হয়েছে কোন কণা যদি ইউ আদিবেগে এ সমত্বরণে টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ লাভ করে, তাহলে এদের আদিবেগ ত্বরণ সময় এগুলোর মধ্যে যে যে সম্পর্কগুলো আমরা লিখতে পারবো
সেটা 1 নাম্বার সম্পর্ক হচ্ছে v equals to u plus at। এই সম্পর্কটার আরেকটা চেহারা আছে a equals to v minus u divided by t। এটা হলো ত্বরণের সংজ্ঞা, আর এটা হচ্ছে বেগ ত্বরণ, মানে দুই ভাবেই আমরা লিখতে পারবো। এটা এভাবেও লেখা যায়, এটা এভাবেও লেখা যায়। তারপরে 2 নাম্বার সম্পর্ক হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব s হলে s equals to ut plus half at v square divided by 2 into t। এটা হচ্ছে আরেকটা সম্পর্ক। তারপরে s নিয়ে আরেকটা সম্পর্ক আছে, s equals to ut plus half a t square। এই সম্পর্কটা থেকে এই সম্পর্কটা এইটার মাধ্যমে ইয়ে করা যায়, কারণ v equals to u plus at লিখলে পরে এই সম্পর্কটা থেকে এই সম্পর্কটা আসে। তারপরে আরেকটা সম্পর্ক আছে, 4 নাম্বার সম্পর্ক বলি, v square equals to u square plus 2as। এটা একটা সম্পর্ক। আর আরেকটা সম্পর্ক আছে, এটা মামা এটা শেখাই, যে s equals to vt minus half a t square। এটাও আরেকটা সম্পর্ক আছে, যে যদি আমরা এখানে u না দিয়ে এখানে যদি v দেই, তাহলে এখানে এই পজিটিভ সাইনটা নেগেটিভ সাইন হয়ে যাবে। এটাও একটা সম্পর্ক আছে, ঠিক আছে? এটা তোমাদের বইতে নাই, বাট তোমরা এই সম্পর্কটা লিখে রাখতে পারো, এটাও আরেকটা সম্পর্ক। s equal to vt সুষমভাবে কেন? হ্যাঁ, s equals to vt s equals to vt তো আসলে এই রিলেটেড না, s equals to vt তো আলাদা জিনিস। শুধু সমবেগের জন্য তো একটাই সম্পর্ক। হ্যাঁ, s equals to vt মানে কি দেখো, s equals to vt কখন হবে, এখান থেকে আসবে। এইখান থেকেই তুমি s equals to vt প্রতিপাদন করতে পারো। কারণ দেখো, আমি যদি এই 5 নাম্বার সম্পর্কটা লিখি, এখান থেকে s equals to vt কিভাবে আসে? a equals to 0 মানে হলে সমবেগ হয়, তাই না? a equals to 0 হওয়া মানে হলো সমবেগ, আর সমবেগ হলে u equals to v। সমবেগ হলে u equals to v। তাহলে এখানে দেখো a equals to 0 বসালে, এখানে a equals to 0 বসালে তুমি পাচ্ছ s equals to vt। আবার এখানেও যদি তুমি u equals to v বসাও, u equals to v হলে s equals to v plus v divided by 2 into t। তার মানে 2v by 2, তার মানে vt। তার মানে সমত্বরণের ক্ষেত্রে s equals to vt। এটা একটা স্পেশাল কেস। সমত্বরণ না, সমবেগের ক্ষেত্রে কোনো কণা যদি ত্বরণহীন সমবেগে চলে, তখন হচ্ছে s equals to vt। কিন্তু এমনিতে আমাদের সম্পর্ক হচ্ছে এইটা, একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা, এই পাঁচটা সম্পর্ক, ঠিক আছে? এখন এই সম্পর্কগুলো দিয়ে আমরা ওই অভিকর্ষীয় গতির সম্পর্কগুলাও আমরা প্রতিপাদন করতে পারি। অভিকর্ষীয় গতির সম্পর্কগুলাও প্রতিপাদন করতে পারি। মনে করো একটা বস্তুকে আমরা এরকম উপরের দিকে ছুড়ে দিলাম ইউ বেগে, উপরের দিকে ইউ বেগে ছুড়ে দিলাম, তা আমরা জানি বস্তুটা এরকম উপরের দিকে যাবে, যে এক সময় থামবে, থেমে আবার নিচের দিকে পড়বে। তো ধরা যাক বস্তুটা টি সময়ে এইচ দূরত্ব অতিক্রম করলো, টি সময়ে এইচ দূরত্ব অতিক্রম করলো টি সময়ে, এবং এখানে তার বেগ হচ্ছে ভি, এখানে তার বেগ হচ্ছে ভি। তা আমরা জানি একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে ছুড়ে দেই, তাহলে তার অভিকর্ষ ত্বরণ হলো জি নিচের দিকে ক্রিয়া করে। অর্থাৎ আমরা যদি এরকম লিখি যে প্রথম যদি আমরা v equals to u plus at এই ফর্মুলার মধ্যে এই ফর্মুলা চিন্তা করি, তাহলে এই ফর্মুলা থেকে আমরা এই অভিকর্ষীয় গতির ক্ষেত্রে সম্পর্কটা পাবো, যে a equals to হলো মাইনাস জি, অর্থাৎ জি যেহেতু নিচের দিকে ক্রিয়া করে, কাজেই জি কে আমরা মাইনাস জি বললাম। তাহলে সম্পর্কটা হয়ে গেল v equals to u minus gt। এই সম্পর্কটা থেকে এই সম্পর্কটা হলো, এটা হলো অভিকর্ষীয় গতির 1 নাম্বার সম্পর্ক, ঠিক আছে? এরপরে আমরা আবার পাচ্ছি যে ইউ আদি বেগে নিক্ষেপ করছি, v equals to u minus gt। আর এখানে নিক্ষেপ করা বলতে আমরা উপরের দিকে নিক্ষেপ করা বোঝাচ্ছি। যদি আমি নিচের দিকে নিক্ষেপ করি, তাহলে ইউ এর মানটাকে নেগেটিভ করে বসাতে হবে। তারপরে হচ্ছে এই আরেকটা সম্পর্ক ছিল s equals to u plus v divided by 2 into t। তাহলে এই সম্পর্কটাকে আমরা জাস্ট h, s এর জায়গায় h বলে দিব, h equals to u plus v divided by 2 into t। অর্থাৎ কণাটা যদি h উচ্চতায় থাকে, তাহলে h equals to u plus v divided by 2। এরপরে সম্পর্কটা ছিল s equals to ut plus half a t square। এখন এই সম্পর্কটাকে আমরা লিখবো h equals to অতিক্রান্ত উচ্চতা, h equals to ut minus half g t square। কারণ
অভিকর্ষীয় গতির ক্ষেত্রে ত্বরণের মান হচ্ছে -g। কেন আমরা -g লিখতেছি? কারণ অভিকর্ষীয় গতির ক্ষেত্রে ত্বরণ g সবসময় নিচের দিকে ক্রিয়া করে। হ্যাঁ, তাহলে আমরা আদি বেগকে ধরে নিতেছি উপরে, কিন্তু যদি কখনো আমরা একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে না দিয়ে নিচের দিকে ছুড়ি, তখন ইউ এর মানটাকে জাস্ট আমাদের নেগেটিভ করে বসাতে হবে। তাহলে h ইকুয়ালস টু ইউ প্লাস ইউটি মাইনাস হাফ জেড স্কোয়ার। তারপরে সম্পর্ক হচ্ছে v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2ah, ইউ স্কোয়ার প্লাস 2ah। ইউ স্কোয়ার প্লাস 2ah, এই হলো সম্পর্ক। তাহলে এখানেও ah না, এটা as থাকে সাধারণ মানে ইয়ের ক্ষেত্রে, সমত্বরণে চলমান করার ক্ষেত্রে as। এখন অভিকর্ষীয় গতির ক্ষেত্রে s এর জায়গায় h লিখবো আর a হচ্ছে -g। তাহলে অভিকর্ষীয় গতির ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই হলো আমাদের চারটা সম্পর্ক আমরা সাধারণত লিখি যে অভিকর্ষীয় গতির ক্ষেত্রে। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। তাহলে অভিকর্ষীয় গতির ক্ষেত্রে আমরা সম্পর্কগুলা পেলাম v ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা পেলাম যে h ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তারপরে পেলাম h ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তারপরে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন এইটাকে যদি আমরা, এটা হলো অভিকর্ষ বল থাকা অবস্থায় উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ। এই সমীকরণটা বলবো অভিকর্ষ বল থাকা অবস্থায় ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ঊর্ধ্বে উলম্বভাবে নিক্ষিপ্ত, খাড়াভাবে উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ। এগুলো সমীকরণ, ঠিক আছে। এখন আমরা এই গতির সমীকরণগুলোকে যদি আমরা এভাবে চিন্তা করি, যে ধরা যাক কোন একটা বস্তুকে আমি এরকম উপর থেকে ছেড়ে দিলাম, তাহলে একটা বস্তু উপর থেকে এভাবে নিচে মাটিতে পড়বে। তাহলে আমরা যদি বলি যে এই সমীকরণগুলোকে যদি আমরা পড়ন্ত বস্তুর সমীকরণ বানাতে চাই, পড়ন্ত বস্তুর জন্য, যে বস্তুকে পড়ন্ত বস্তু বলতেছি, তার মানে পড়ন্ত বস্তু মানে একটা বস্তুকে আমি ছেড়ে দিছি। তাহলে যখন একটা বস্তুকে ছেড়ে দেই তখন তার বেগ কত থাকে বলো দেখি? পড়ন্ত বস্তুর জন্য যখন একটা বস্তুকে ছেড়ে দেই তখন তার আদি বেগ কত থাকে? তাহলে পড়ন্ত বস্তুর জন্য আমরা পাবো u ইকুয়ালস টু কিন্তু 0। পড়ন্ত বস্তুর জন্য u ইকুয়ালস টু 0। আর পড়ন্ত বস্তুর জন্য h সর্বদা, একটা বস্তু যখন নিচে পড়তে থাকে তখন সবসময় নিচের দিকে পড়ে, তাহলে h সর্বদা নেগেটিভ। পড়ন্ত বস্তুর জন্য h সর্বদা নেগেটিভ। তাহলে এখন খেয়াল করো, তাহলে পড়ন্ত বস্তুর জন্য প্রথম এই দুইটা জিনিসকে আমরা এখানে চেঞ্জ করব। এই দুইটা জিনিসকে এখানে চেঞ্জ করব। তাহলে চেঞ্জ করে আমরা যেটা পাচ্ছি যে v ইকুয়ালস টু হলো মাইনাস জিটি। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে v ইকুয়ালস টু মাইনাস জিটি, পড়ন্ত বস্তুর জন্য u এর মান 0, তাহলে v ইকুয়ালস টু মাইনাস জিটি। এখানে ভিটাও আসলে নেগেটিভ, তাই এখানে আমরা মাইনাস সাইনটা দিব না, মাইনাস চিহ্ন বাদ দিলে আমরা পাবো v ইকুয়ালস টু জিটি। কারণ এই মাইনাস চিহ্নটা ইন্ডিকেট করতেছে যে একটা বস্তুকে যদি আমি ছেড়ে দেই তাহলে যতই সে নিচে পড়বে ততই কিন্তু তার বেগ নিচের দিকেই থাকবে। যেহেতু সবসময় বেগ নেগেটিভ এটা আমরা জানি, সো আমরা এই মাইনাস সাইনটা ইগনোর করে লিখতেছি v ইকুয়ালস টু জিটি, অর্থাৎ পড়ন্ত বস্তুর জন্য v ইকুয়ালস টু জিটি। এখন g তো হচ্ছে একটা কনস্ট্যান্ট, অভিকর্ষ ত্বরণ g হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা যেটা পাই যে v ইজ প্রপোর্শনাল টু t, যে পড়ন্ত বস্তুর
নির্দিষ্ট সময় পর মানে অর্জিত বেগ তার পতন কালের সমানুপাতিক, এটা আছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। এটা একটা সূত্র যেটা গ্যালিলিও আবিষ্কার করছিলেন, যে পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় পর অর্জিত বেগ তার পতন কালের সমানুপাতিক। এই যে জি যেহেতু সমানুপাতিক ধ্রুবক, কাজে ভি ইজ প্রপোর্শনাল টু জিটি হয়ে যায়। এরপরে দেখো পরন্ত বস্তুর জন্য যদি আমরা এইটাকে কাজে লাগাই, এটা, তাহলে এখানে এইচ কেও আমরা লিখবো মাইনাস এইচ, যেহেতু সবসময় নিচের দিকে পড়ে, আর ইউ এর মান আমরা শূন্য লিখবো হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিয়ে আমরা পাচ্ছি এইচ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। অর্থাৎ পরন্ত বস্তু যদি এইচ উচ্চতা অতিক্রম করে, তাহলে অতিক্রান্ত এইচ উচ্চতা হচ্ছে হাফ জি টি স্কোয়ারের সমান। তাহলে এখান থেকে আবার হাফ জিটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। অর্থাৎ পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব পতন কালের বর্গের সমানুপাতিক, টি স্কোয়ার যেহেতু, এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তারপরে আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হলো এটা থেকে আরেকটা সম্পর্ক প্রতিপাদন করতে পারি। তবে এই দুইটাই মূলত বলা হয় কারণ এই দুইটা থেকে বাকিগুলা বের করা যায়। যে আরেকটা বলছে যে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় পরে প্রত্যেক যে কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। এটা তো আমরা বুঝতেই পারি, কারণ যেহেতু জিটা কনস্ট্যান্ট, কাজে ইউ শূন্য, কাজেই সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। তো পরন্ত বস্তুর সূত্রগুলো আমরা আসলে এখান থেকেই বের করতে পারি, এই v equals to u plus at half এই সম্পর্কগুলো থেকে। এই যে পরন্ত বস্তুর সূত্র যেটা বললাম, এই যে v is proportional to t, আর ওইখান থেকে আরেকটা আসে যে h is proportional to t square, এটাও আসছে। এই যে h is proportional to t square, এই দুটো জিনিস এগুলা থেকে বের করা যায়। আর প্রথম সূত্র বলে যে স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। মানে আমি যদি ছেড়ে দেই তাহলে সমান সময় সমান পথ অতিক্রম তো করতে বাধ্য, কারণ আমরা দেখতেছি যে h ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে h এর সাথে সম্পর্ক t এবং g এর, g যেহেতু কনস্ট্যান্ট কাজে t সমান হলে h ও সমান হবে। এই যে এখান থেকে এখানে যদি u এর মান বসাই, এটা যদি না থাকে তাহলে h ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। তাহলে h ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার হলে অতিক্রান্ত উচ্চতা মানে t এর মান যখন সেম হবে, চেঞ্জ হবে না, তাহলে h এর মানও চেঞ্জ হবে না। অর্থাৎ সমান সমান সময়ে যে কোনো বস্তু সমান দূরত্ব অতিক্রম করবে। দেখো এই সূত্রগুলোর কথাই আমি বলছি যে ওরা v ইকুয়ালস টু ইউ প্লাস জিটি এখানে, আচ্ছা ওরা আবার আরেকটা কাজ করছে, আমি কিন্তু মাইনাসই রাখছিলাম কিন্তু ওরা এই সবগুলাকে প্লাস বানায় ফেলছে। কেন প্লাস বানায় ফেলছে পরন্ত বস্তুর ক্ষেত্রে? ওদের যুক্তিটা কি? ওদের যুক্তিটা হচ্ছে, ওদের যুক্তিটা হলো ওদের যুক্তিটা হলো যে একটা বস্তুকে যখন আমি এরকম নিচে ছেড়ে দিব, সে সব সময় নিচের দিকে পড়বে, মানে তার বেগও নিচের দিকে থাকবে, তার সরণও নিচের, সব একই দিকে। তাহলে সব যদি একই দিকে হয় তাহলে আমরা এখানে সবগুলো চিহ্নকে প্লাস রাখতে পারি আর কি। বুঝতে পারছো? ওরা মানে সব একই দিকে হওয়ার কারণে, আমি বলছি নিচের দিকে নেগেটিভ, উপরের দিকে পজিটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল করে আমি পজিটিভ বানাইছি। ব্যাপারটা অনেকটা এরকমই। ওরা বলছে যে সবগুলোই যেহেতু নিচের দিকে, কাজে v ইকুয়ালস টু u প্লাস জিটি, h ইকুয়ালস টু ut প্লাস হাফ জিটি স্কয়ার এরকম লিখবে। কিন্তু এইটা একটা প্রবলেম তৈরি করে, এরকম ভাবে লেখা একটা প্রবলেম তৈরি করে, কারণ তোমরা এরকম কমপ্লিকেটেড প্রবলেম এখন করবা না। যদি একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হয় এবং যদি বলা হয় যে একটা নির্দিষ্ট সময় বস্তুটা কোথায় আছে, সে উপরে নিচে, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কিছু কিছু গাণিতিক সমস্যায় এই রিলেশনটা ঠিক মতো কাজ করে না আর কি। আমি তোমাদের এরকম একটু সমস্যা আচ্ছা এখন একটা প্রবলেম দেখাই। দেখো আমরা একটা অঙ্ক করি এই পড়ন্ত বস্তুর উপর, একটা গাণিতিক সমস্যা করি। যেমন বলা হলো যে বলা হলো 20 মিটার উচ্চতায় একটি দালানের ব্যালকনি হতে
এক ব্যক্তি সোজা সোজা উপরের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি পাথর নিক্ষেপ করলো ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, মনে করো এটা হলো আমাদের উদ্দীপক। 20 মিটার উচ্চতার একটি দালানের ব্যালকনি হতে এক ব্যক্তি সোজা উপরের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি পাথর নিক্ষেপ করলো। এখন আমাদের প্রথম প্রশ্ন হলো যে 3 সেকেন্ড পর পাথরের বেগ কত? এটা যদি আমাদের প্রবলেম হয়, তো এটাকে আগে আমরা সলভ করি। প্রথম এই প্রবলেমটা সলভ করি। তাহলে আমরা সরাসরি যেটা বলবো সেটা হলো আমরা প্রবলেম লিখবো v equals to u minus gt, এই হচ্ছে আমাদের ফর্মুলা। v equals to u minus gt, এই ফর্মুলা। কেন এই ফর্মুলা ব্যবহার করলাম? কারণ এখানে আমাদের u দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপরে আমরা জানি কি g equals to 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা জানি। আর এখানে টাইম দেওয়া আছে, টাইম হচ্ছে 3 সেকেন্ড। আচ্ছা দেখো, টাইম যদি 3 সেকেন্ড হয় আর ইউ যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই তিনটা জিনিস দেওয়া আছে আর আমাদের বের করতে হবে 3 সেকেন্ড পর বেগ, অর্থাৎ ভি বের করতে হবে। তাহলে এখানে আমরা ভি এর মধ্যে মানগুলো বসাই। ইউ এর মান বসাবো 10 মিটার পার সেকেন্ড, মাইনাস জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ইন্টু টি এর মান হচ্ছে 3 সেকেন্ড। তাহলে দেখো এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড মাইনাস 3 দিয়ে যদি গুণ করি, 3 8 24 4 হাতে আছে 2, 3 9 27 আর 2 29, 29.4 মিটার পার সেকেন্ড হবে এখানে, কারণ পার সেকেন্ড স্কয়ার আর সেকেন্ড গুণ হলে মিটার পার সেকেন্ড হবে। তাহলে এটা হলো মাইনাস 19.4 মিটার পার সেকেন্ড। এই যে দেখো বেগের মানটা নেগেটিভ আসলো। এই নেগেটিভ বেগের মান আসলে কি মিন করে? এই নেগেটিভ বেগের মান মিন করে, মনে করো এটা হচ্ছে একটা বিল্ডিং, এরকম বিল্ডিং এর মধ্যে কতগুলো ব্যালকনি আছে, এরকম ব্যালকনি আছে, হ্যাঁ কয়েকটা ফ্লোরে ব্যালকনি আছে। এখন 20 মিটার উচ্চতা থেকে তাকে এরকম ভাবে ছুড়ে দেওয়া হয়েছে। তো ছুড়ে দিলে পরে 3 সেকেন্ড পরে সেটা উপরে যাবে, উপরে গিয়ে আবার কিন্তু নিচে পড়বে। তাহলে দেখো যতক্ষণ সে উপরে যাবে ততক্ষণ পর্যন্ত তার বেগের মানটা পজিটিভ থাকবে, কিন্তু উপরে গিয়ে সে যখন সর্বোচ্চ উচ্চতায় গিয়ে যখন নিচে পড়তে থাকবে তখন কিন্তু তার বেগের মানটা নেগেটিভ হবে। তাহলে তার বেগ হচ্ছে 19.4 মিটার পার সেকেন্ড। তাহলে এটা বোঝা যাচ্ছে যে 3 সেকেন্ড পরে, তাহলে আমরা এখানে কথাটা এভাবে লিখবো, 3 সেকেন্ড পর বেগ বস্তুটি নিম্নগামী, হ্যাঁ 19.4 মিটার পার সেকেন্ড বেগে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে 3 সেকেন্ড পরে তার বেগ। এখন আমরা যদি এই রিলেশনটাতে প্লাস বসাই তাহলে কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন ভুল করব, বুঝতে পারছো? এই জন্য আমরা এই রিলেশনটাকে এরকম ভাবেই লিখবো, আমরা সাইন কনভেনশন ব্যবহার করব। উপরের দিকে দূরত্ব, উপরের দিকে বেগ, উপরের দিকে ত্বরণ যদিও এখানে উপরের দিকে হবে না কারণ সবসময় অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, তাই আমরা এখানে মাইনাস চিহ্নটা বসাইছি আর কি। আর আরেকটা করতে পারতাম, সেটা হলো যে আমরা এই v equals to u minus gt ব্যবহারই করলাম না, আমরা v equals to u plus at ব্যবহার করলাম, v equals to u plus at ব্যবহার করলাম। এর জায়গায় আমরা মাইনাস 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখে দিয়েও একই রকম ভাবে এই ফর্মুলা পাবো। অর্থাৎ ত্বরণের ক্ষেত্রে আমি লিখবো মাইনাস 9.8। কেন লিখবো? কারণ ত্বরণটা বিপরীত দিকে ক্রিয়া করতেছে। বেগ উপরের দিকে, আদি বেগ যদি উপরের দিকে হয় পজিটিভ হয়, তাহলে ত্বরণটা নিচের দিকে নেগেটিভ, তখন এটা দিয়েও কিন্তু এই অঙ্কটা করতে পারতাম। আচ্ছা এরপরে দেখো, মনে করো আরেকটা প্রবলেম বললো যে, মুছি তোমরা কিন্তু এই ক্লাসের, ওমর বাবু এই আলোচনাটা করতেছি, তুমি এটার ভিডিও অবশ্যই দেখবা। এখানে তুমি ওই ভিডিও দেখলে যা শিখছো তারপরে আবার এই ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হবে, এই আলোচনাগুলো দেখলে।
ঠিক আছে? ঠিক আছে। এটা পরীক্ষার জন্য কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। তোমাদের পরীক্ষায় কি দিবে আমি জানি না না। আমাদের পরীক্ষা অনেক কঠিন কোশ্চেন করছে। অনেক কঠিন কোশ্চেন করছে না? আচ্ছা ঠিক আছে, পরীক্ষার কোশ্চেন গুলো আমাকে দেখায়। আচ্ছা তাহলে ঠিক 3 আছে। সেকেন্ড পর পাথরের বেগ কত, এটা আমরা এইভাবে বের করলাম। এরপরে মনে করো সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হলো 3 সেকেন্ড পর পর পাথরটি কোথায় অবস্থান করবে, কোথায় অবস্থান করে, এটাও যদি আমরা বের করতে চাই তাহলে এখানেও আমরা লিখব পাথরের অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা h বলি, h ইকুয়ালস টু ওই যে আমরা লিখব ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা h এর মান পাবো। তাহলে h ইকুয়ালস টু ইউ এর মান হচ্ছে 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড, 10 ইন্টু, এখন আর একক গুলা লিখতেছি না, 10 ইন্টু 3 ইউটি মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে এটা হিসাব করলে কত হয়, 30 মাইনাস 9.8 ইন্টু 4.9 কত হয়, এটা হবে 9.8 ইন্টু 4.9, 4.9 ইন্টু 9.8, 48.02, এটা হবে 48.02, না সরি 9.8 ইন্টু 4.5 কিন্তু ভুল লিখছি আমি। 9.8 ইন্টু 4.5, কারণ 9/2 ইকুয়ালস টু 44.1। তাহলে 30 মাইনাস 44.1, তাহলে এটা হিসাব করলে হবে মাইনাস 14.1। তাহলে h ইকুয়ালস টু আমরা পেলাম মাইনাস 14.1। এটার দ্বারা আমরা কি বুঝি, বলছে 20 মিটার উচ্চতার দালানের বেলকনি, তাহলে এটা হলো 20 মিটার, তাহলে বেলকনি হচ্ছে 20 মিটার উচ্চতায়, তাহলে এখান থেকে পাথর ছুড়ে দেওয়া হয়েছে। এখন বলছে h ইকুয়ালস টু আমরা পাইছি 14.1, তার মানে এখান থেকে মাইনাস 14.1, তার মানে নিচে 14.1। তাহলে আমরা লিখব যে এখন আমরা 20 মাইনাস 14.1 যদি বের করি, এটা আসবে হলো 5.9, ঠিক আছে, 5.9 মিটার, 5.9 মিটার। তাহলে আমরা বলবো সুতরাং ভূমি হতে 5.9 মিটার উচ্চতায় থাকবে, ঠিক আছে। অর্থাৎ দালানের বেলকনি থেকে পাথরটা কতদূর উপরে গিয়ে নিচে নেমে এখানে এসে, মানে এই নেগেটিভ হাইটের অর্থ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত যেখান থেকে তুমি এটাকে ছুড়ে দিছো, হ্যাঁ, সেখান থেকে সে যতক্ষণ উপরে থাকবে ততক্ষণ আমরা এইচ কে পজিটিভ ধরবো। উপরে যেতে যেতে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে যখন নামতে থাকবে, এই নামতে থাকলেও যতক্ষণ না পর্যন্ত সে এখানে রিচ করবে ততক্ষণ পর্যন্ত এইচ কে পজিটিভ, কিন্তু এখানে রিচ করেও তো সে আবার নিচে নামতে পারে, এইখানে আমরা এইচ কে নেগেটিভ ধরবো। তাহলে এইচ 14.1 এর অর্থ হচ্ছে যে যেখান থেকে তাকে ছুড়ে দেওয়া হয়েছে সেখান থেকে আরো 14.1 মিটার নিচে নেমে গেছে। আর যেহেতু দালানটি 20 মিটার উচ্চতায়, তাহলে ওইখান থেকে 14.1 মিটার উচ্চতায় আসা মানে হচ্ছে যে মাটি থেকে এখান থেকে 14.1, তার মানে আমরা 20 থেকে 14.1 বাদ দিব, 14.1 বাদ দিলে এটা হবে 5.9, অর্থাৎ ভূমি থেকে 5.9 মিটার উচ্চতায় সে থাকবে, ঠিক আছে। এটা হলো 3 সেকেন্ড পরে। দেখো আমরা এই সমীকরণের মধ্যে যদি প্রপারলি ইউ ভি এর মানকে বসাতে পারি, ইউ এর মানকে বসাতে পারি ডিরেকশন বুঝে, তাহলে কিন্তু আমরা এটাকে সলভ করতে পারবো। এরপরে আমরা আরো প্রবলেম দিতে পারি, এই অঙ্কটার উপর আরো সমস্যা দিতে পারি, যেমন বলা হলো
আমি বলি যে পাথরটি, এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন, পাথরটি যখন 4 মিটার পার সেকেন্ড বেগে নিম্নমুখী গতিতে থাকবে, নিম্নমুখী গতিতে থাকবে, তখন পাথরের উচ্চতা কত? পাথরের ভূমি হতে উচ্চতা কত? ভূমি হতে উচ্চতা কত? তাহলে এখানে আমরা আবার সেটা চিন্তা করি, যেমন মনে করো এখান থেকে আমি তাকে নিক্ষেপ করছি, এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে নিক্ষেপ করার পরে পাথরটা কি হবে, আস্তে আস্তে উপরের দিকে যাবে, উপরের দিকে গিয়ে তারপরে এক সময় থেমে গিয়ে নিচের দিকে পড়বে। এখন বলছে যে 4 মিটার পার সেকেন্ড বেগে নিম্নমুখী গতিতে যখন থাকবে, তার মানে হচ্ছে যে পাথরটা উপরে উঠে নিচে নামার সময় কোনো একটা সময়ে তার বেগ 4 মিটার পার সেকেন্ড যখন হবে তখন পাথরটির অবস্থান। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? দেখো, আমরা এখানে বলবো যে 4 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে এখানে আমরা ইউ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড বলবো, কারণ 10 মিটার পার সেকেন্ড বেগেই পাথরটাকে নিক্ষেপ করা হয়েছে। আর ভি ইকুয়ালস টু, যেহেতু বলছে নিম্নমুখী গতিতে থাকবে, তাহলে আমরা লিখবো ভি ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, আর নিম্নমুখী গতির কারণে এখানে একটা মাইনাস চিহ্ন হবে, তাহলে ইউভি। আর তার ভূমি হতে উচ্চতা কত? আচ্ছা, এখন আমরা যদি এইটা বের করতে পারি যে এখান থেকে পাথরটির অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে সেটাই যদি আমরা বের করি, অর্থাৎ এটা তো 20 মিটার উচ্চতা ভূমি থেকে, তাহলে এখন এই সরি ভূমি থেকে হচ্ছে এই উচ্চতাটা 20 মিটার, তাহলে এই 20 মিটার উচ্চতার পর আবার তাকে নিক্ষেপ করা হয়েছে, কাজে এই নিক্ষিপ্ত পাথরটা উপরে উঠে কোন পজিশনে থাকবে সেই পজিশনটা যখন আমরা বের করব, এখান থেকে আমরা যে এইচ এর মানটা পাবো, আমরা এখান থেকে যে এইচ এর মানটা পাবো, এই এইচটা কিন্তু অ্যাকচুয়ালি এই এইচটা কিন্তু হচ্ছে আমাদের এই ব্যালকনি থেকে যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে সেখান থেকে এইচ। তাহলে আমরা আমাদের এইচটা বের করতে হবে, এইচ ইকুয়ালস টু কত, এটা আমাদের বের করতে হবে। আর আমাদের এখানে জি এর মান কিন্তু দেওয়া আছে, জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এগুলো আমাদের দেওয়া আছে। এখন আমরা এই যে ইউ ভি জি এইচ এগুলা দিয়ে যে আমাদের রিলেশন, সেই রিলেশন গুলা যদি আমরা কাজে লাগাই, সেটা আমরা কি লিখতে পারি? আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। আচ্ছা, এখন এই যে নিম্নমুখী গতিতে থাকবে তখন তার ভূমি হতে উচ্চতা কত, এই এইচ এর মান বের করব। তাহলে আমরা ভি এর মান বসাবো -4 মিটার পার সেকেন্ড, -4, এটা স্কোয়ার হবে। আর ইউ এর মান হচ্ছে 10, ইউ এর মান হচ্ছে 10, 10 স্কোয়ার মাইনাস 2gh, 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। এখন এখান থেকে কি আসলো, এটা হলো 16 ইকুয়ালস টু 100 মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। তাহলে এখান থেকে আমরা এটাকে এই পাশে আনলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ ইকুয়ালস টু, এই 1600 থেকে বিয়োগ যাবে, 1600 থেকে বিয়োগ গেলে হবে 84। তাহলে এখান থেকে কিন্তু আমরা এইচ এর মান পেয়ে গেলাম, এইচ এর মান পেলাম যে 84 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তাহলে আমরা এখান থেকে এইচ এর কত মান হয়, 84 ইন্টু 2 ইন্টু 9.8, 84 ডিভাইডেড বাই 84 divided by 2 into 9.8, 84 divided by
2 into 9.8 into 9.8 আচ্ছা ইকুয়ালস টু হচ্ছে 4.285 দ্যাট ইজ এটা রেজাল্ট হয় হলো 4.286 তার মানে এইচ এর মান হচ্ছে 4.286 অর্থাৎ বেলকনি থেকে 4.286 মিটার উচ্চতায় বেলকনি থেকে 4.286 মিটার উচ্চতায় তাহলে ভূমি থেকে উচ্চতাটা কি হবে তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো ভূমি থেকে উচ্চতা সমান 20 প্লাস 4.286 মিটার দ্যাট ইজ 24.286 মিটার তাহলে আমরা পাথরটা নিম্নমুখী বেগে কত উচ্চতায় থাকবে সেটা আমরা বের করলাম আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি নিম্নমুখী গতিতে না বলে পাথরটির বেগ 4 মিটার পার সেকেন্ড বলতো তাহলেও কিন্তু আমরা একটাই এইচ পেতাম কারণ আসলে যেটা হয় পাথরটাকে এখান থেকে নিক্ষেপ করে এরকম উপরে উঠে আবার যখন পাথরটা নিচে আসে তখন এই বিন্দু অতিক্রম করার সময় তার বেগ যত থাকে এখানে পড়ার সময়ও তার বেগ ততই থাকে এবং এখানে বেগ প্লাস অথবা মাইনাস যাই হোক না কেন যেহেতু এখানে স্কয়ার করতেছে এই ফর্মুলায় তাই স্কয়ারটা ইন্ডিকেট করতেছে যে এখানে আসলে এইচ এর মান একটাই হবে তবে হ্যাঁ এই দুইটা অবস্থান কিন্তু আসলে দুইটা ভিন্ন ভিন্ন সময় এখন 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 আমরা এটা আবার আরেকটা প্রবলেম সলভ করি এখানে আমরা আরেকটা প্রবলেম সলভ করি যে বলছে যে যদি এরকম হয় আমরা এটা তো দেখলাম যে পাথরটি নিম্নমুখী বেগে যখন থাকবে তখন তার উচ্চতা কত 24.286 মিটার এখন আরেকটা প্রবলেম এখানে বানানো যায় আমি দেখতেছি এটাকে আমরা 4 নম্বর প্রবলেম যদি বলি আসলে তোমাদের তো সৃজনশীলে 4টা প্রবলেম থাকে কিন্তু একটা উদ্দীপকের উপরে অনেক রকম ভাবেই প্রবলেম সাজানো যায় আমরা এরকম নাম্বারের কোনো লিমিটেশন দেখবো না আমরা দেখবো যে আমরা প্রবলেমটাকে কত রকম ভাবে বানাতে পারি যেমন বললো যে কত সময় পর পাথরের বেগ 4 মিটার পার সেকেন্ড নিম্নমুখী হবে এরকম বললো নিম্নমুখী হবে কত সময় পর পাথরের বেগ 4 মিটার পার সেকেন্ড নিম্নমুখী হবে তাহলে এখানে কিন্তু আমরা বলবো যে এখানে ইউ ইকুয়ালস টু হলো আমাদের 10 মিটার পার সেকেন্ড তারপর ভি ইকুয়ালস টু আমরা লিখবো -4 মিটার পার সেকেন্ড আর আমাদের জি তো হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আমাদের বের করতে হবে টি ইকুয়ালস টু কত তো আমরা এগুলোকে নিয়ে যে সম্পর্ক সেই সম্পর্কটা আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি তাহলে এখান থেকে আমরা পাই টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই বা টি ইকুয়ালস টু কত পাবো এখানে টি ইকুয়ালস টু পাবো ইউ মাইনাস ভি এখানে টি ইকুয়ালস টু হবে হচ্ছে ইউ মাইনাস ভি জিনিসটা উল্টা লিখে ফেলছি টি ইকুয়ালস টু হবে ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই জি এখন দেখো ইউ এর মান কত ইউ এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড আর মাইনাস ভি মানে হচ্ছে -4 মানে ভি ই বসবে এখানে কিন্তু এখানে মাইনাসে মাইনাসে তার মানে হচ্ছে +4 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এটাকে আমরা 14 ডিভাইডেড বাই 9.8 সেকেন্ড এটা হচ্ছে আমাদের অ্যানসার অর্থাৎ 14 ডিভাইডেড বাই 9.8 সেকেন্ড হ্যাঁ
9.8 ইকুয়ালস টু হচ্ছে 1.428 সেকেন্ড। এটা হচ্ছে 1.428 সেকেন্ড, অর্থাৎ 1.428 সেকেন্ড পর নিক্ষেপ করার 1.428 সেকেন্ড পর পাথরটি 4 মিটার পার সেকেন্ড বেগে নিম্নমুখী গতিতে থাকবে। এটা একটা প্রবলেম বললাম। এরপরে আমরা এটা থেকে আরো একটা প্রবলেম বানাতে পারি, এখান থেকে আরো একটা প্রবলেম তৈরি করা যায়। দেখো দিলাম 5 নম্বর প্রবলেম। 5 নম্বর প্রবলেম হলো যে কত সময় পর পর পাথরটি মাটিতে পড়বে। পাথরটি মাটিতে পড়বে, এটা আরেকটা প্রবলেম। অর্থাৎ পাথরটাকে এরকম বেলকনি থেকে নিক্ষেপ করা হয়েছে, পাথরটা উপরে যাবে, উপরে গিয়ে এরকম ভাবে মাটিতে পড়বে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যখন পাথরটি মাটিতে পড়বে তাহলে কত সময় পর মাটিতে পড়বে, তাহলে মাটিতে পড়া অবস্থায় আমরা কি কি জিনিস জানি। তাহলে মাটিতে পড়ার মুহূর্তে পাথরটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, তাকে নিক্ষেপ করছিলাম আমরা এখান থেকে, কিন্তু সে উপরে গেল, উপরে যাওয়াটা হলো পজিটিভ এইচ, অর্থাৎ এইচ এর মান পজিটিভ। তারপরে নিচে নামতেছে, এখনো পজিটিভই থাকতেছে এইচ, নামতে 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 যখন এখানে চলে আসলো তখন এইচ জিরো। এরপরে যখন সে আরো নিচে পড়বে তখন কিন্তু এইচ নেগেটিভ। তাহলে এখানে আমরা যেটা লিখবো, এখানে আমরা লিখবো এইচ ইকুয়ালস টু হচ্ছে -20 মিটার, যেহেতু পাথরটি মাটিতে পড়বে। তারপরে ইউ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড, আর ওই জি এর মান আমরা বসাবো, জি ইকুয়ালস টু 9.8, এটা বসাবো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে আমাদের বের করতে হবে টি ইকুয়ালস টু হোয়াট। তাহলে এই টি বের করার জন্য আমরা ওই ফর্মুলা ব্যবহার করব, এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এখানে আমরা এইচ এর মান বসাবো, এইচ এর মান হচ্ছে -20, আমরা একক গুলো লিখতেছি না ক্যালকুলেশনের সিম্পলিসিটির জন্য। ইউ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড, তার মানে 10 টি, হাফ জিটি স্কোয়ার, তার মানে মাইনাস এটা 9.8 কে হাফ করলে 4.9 হয়, 4.9 টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি সব এক পাশে আনি, 4.9 টি স্কোয়ার মাইনাস 10 টি মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রের সাহায্যে আমরা টি এর মান বের করব, টি ইকুয়ালস টু মাইনাস বি, তার মানে এইটা মাইনাস মানে হলো 10 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 100, 100 মাইনাস 4ac, 4ac, এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে, তাহলে 4 ইন্টু 20 ইন্টু 4.9, 4 ইন্টু 20 ইন্টু 4.9 ডিভাইডেড বাই টোয়াইস এ, তার মানে এখানে হবে হলো 9.8। তাহলে এখান থেকে আমরা টি এর, দেখো এখান থেকে টি এর আমরা একটা মান পাবো নেগেটিভ, এই মাইনাস চিহ্ন দিলে টি এর নেগেটিভ মান পাবো। তাহলে টি এর মান নেগেটিভ হতে পারে না, তাহলে টি এর পজিটিভ মানের জন্য টি এর পজিটিভ মান সমান কি হবে, 10 প্লাস স্কোয়ার রুট অফ 100 প্লাস 4 ইন্টু 20, এটা কত হয় আমরা এটা একটু ক্যালকুলেশন করি। স্কোয়ার রুট অফ 100, তারপর হচ্ছে প্লাস 80 ইন্টু 4 প্লাস 80 ইন্টু 4.9, 4.9। আচ্ছা, এটা স্কোয়ার রুট করলে হয় 22, এটা হয় হলো 22.181, 22.181। তাহলে এটা স্কোয়ার রুট করলে এখানে যা হবে ডিভাইডেড বাই 9.8, এটা হলো 22.181 হয়, তাহলে তার সাথে 10 যোগ করলে 32.181 ডিভাইডেড বাই 9.8, তাহলে এটা আমাদের আসবে হচ্ছে
10 equals to ভাগ 9.8 9.8 equals to 3.284 3.284 সেকেন্ড। তাহলে এটার সময়কালটা ভূমিতে পতিত হওয়ার জন্য এটার সময়কালটা আসবে 3.284 সেকেন্ড, অর্থাৎ ঠিক 3.284 সেকেন্ড পরে সেটা এখান থেকে এখানে গিয়ে মাটিতে পড়বে। আমরা কিন্তু আবারও বের করতে পারি, আরেকটা জিনিস এখানে বের করতে পারি, যখন মাটিতে পড়বে তখন পাথরটার বেগ কত, মাটিতে পড়ার মুহূর্তে পাথরটির বেগ কত, এটাও কিন্তু আমরা বের করতে পারি। আচ্ছা, এখন মাটিতে পড়ার মুহূর্তে পাথরটির বেগ কত, আচ্ছা এটা তো আমরা বের করলাম, এটা মুছে ফেলি। আচ্ছা, আমাদের 6 নম্বর প্রবলেম হলো মাটিতে পড়ার মুহূর্তে পাথরের বেগ কত। আচ্ছা, এখন আমরা একটু আগে বের করলাম t equals to 3.284 28, আচ্ছা 2837 হয়, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করে 284 সময় পরে সে মাটিতে পড়ে, এটা হচ্ছে টি। আচ্ছা, এখন আমাদের ইউ ইকুয়ালস টু হলো আমাদের 10 মিটার পার সেকেন্ড, আমাদের বের করতে হবে ভি ইকুয়ালস টু কত, অর্থাৎ এই টি সময় পরে ভি, এই ভি ইকুয়ালস টু কত, তাহলে আমরা জানি কি ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, তাহলে ইউ এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড মাইনাস জি এর মান হচ্ছে 9.8 আর টি এর মান হচ্ছে টি এর মান হচ্ছে কত 3.284 এবং এই মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সেকেন্ড গুণ করে এটার ইউনিটটা আলটিমেটলি মিটার পার সেকেন্ড হবে। তাহলে এটা কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু মাইনাস আসবে, এবং এই মাইনাস রেজাল্টটা তো আমরা বুঝতেই পারতেছি যে মাটিতে যখন পড়বে সেই মুহূর্তে পাথরটার বেগ থাকবে নিম্নমুখী, কাজে আমাদের রেজাল্টটা কিন্তু মাইনাসই আসা উচিত। তাহলে 10 মাইনাস 9.8 ইন্টু 3.284 সমান 22.183, দ্যাট ইজ যখন সে মাটিতে পড়বে এটা রেজাল্টটা হয় হলো মাইনাস 22.183 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই নেগেটিভ চিহ্ন কি মিন করে, ঋণাত্মক চিহ্ন মিন করে, ঋণাত্মক চিহ্ন বেগের নিম্নমুখী দিক, বেগের নিম্নমুখী দিক বোঝায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই ধরনের প্রবলেম যদি থাকে আমরা কিন্তু এই পড়ন্ত বস্তুর সূত্র না অভিকর্ষীয় গতিজনিত যে সূত্র সেই সূত্রটাই ব্যবহার করলাম। আমরা কোন সূত্র ব্যবহার করছি, এই যে মাইনাস দিয়ে সূত্র ব্যবহার করছি। তো এই মাইনাস দিয়ে সূত্র ব্যবহার করলে আমাদের এই অ্যাডভান্টেজ গুলো হয়, কিন্তু আমরা যদি ওই প্লাসের সূত্র ব্যবহার করে এই অঙ্কগুলো করতে যাইতাম তাহলে আমাদের যেটা করতে হতো, প্লাসের সূত্র ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের যেটা করতে হতো প্রত্যেক ক্ষেত্রে আমাদের জি এর মানটাকে মাইনাস করে বসাইতে হইতো, অর্থাৎ জি এর মানটাকে মাইনাস করে বসাইতে হইতো, আর ওই ইউ ভি গুলোকে ওই সাইন কনভেনশন অনুসারেই আমাদের বসাতে হতো আর কি। সো এই অঙ্কগুলো যদি তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে গতির চ্যাপ্টারের যে সমস্ত গাণিতিক সমস্যা যেগুলো তোমাদের সমস্যাকর সমস্যা বলে মনে হয়, যে সমস্যাগুলো তোমাদের করতে সমস্যা হয়, আশা করি সমস্যা হবে না ইনশাল্লাহ, যদি তোমরা এই অঙ্কগুলো সবগুলো বুঝো। আর যদি এই অঙ্কগুলো বোঝার ব্যাপারে তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে আগামী ক্লাসে এই প্রবলেমগুলোর
কথা মেনশন করবা, এগুলাকে আমরা আরো এক্সপ্লেইন করব। এই গতির চ্যাপ্টারের অঙ্কগুলা কিন্তু আসলে এগুলা তোমাদের এইচএসসি তেও কাজে লাগবে। এই সেম ফর্মুলা গুলা দিয়ে এইচএসসি তেও তোমাদের গাণিতিক সমস্যা করতে হবে। ঠিক আছে, আজকে আমি আপাতত এখানে শেষ করতেছি।